Okay, dear learners, thank you very much for joining the live class with me, Faisal Ahmed, faculty member of the Department of English, World University of Bangladesh. And you are the students from different batches of the Department of English. So today we're going to discuss about a novel, which is The Return of the Native, written by Thomas Hardy. Right. So I think you can listen to me clearly. Just make me sure that you can hear me. Can you hear me clearly or not? Yes, Yes, sir. sir. Okay, that's fine. Excuse me. So here's a lesson overview. Okay. So what we're gonna cover up throughout the whole lesson today. So an introduction to the novel, Return of the Native, a short biography of the novelist Thomas Hardy, summary of the novel, settings, place and time, and also the characters appeared in the novel, and plot in detail, and conflict and climax, and also the style of writing style of Thomas Hardy. Okay, so let's go in detail. So here's the introduction. You can see the screen, what I'm sharing now with you. Can you see the slide changes that I'm changes now? Yes, sir. Okay, so আপনাকে স্লাইড আমি যে চেঞ্জ করছি সেটা দেখতে পাচ্ছেন? স্লাইড চেঞ্জ করছি। জি জি চেঞ্জ হচ্ছে। এখন কি দেখতে পাচ্ছেন বলেন তো? How, sir, summary. summary How was- it all goes down, you know? How it all goes down, yes, sir. Okay, so that's fine. So The Return of the Native is Thomas Hardy's 6th published novel. Okay, এবং এর আগে উনি আরো 5টা উপন্যাস লিখেছেন, এটা হচ্ছে 6ষ্ঠ উপন্যাস ওনার। এবং উনি শুধু নোবেলই লিখেন না, উনি অনেক হাজার কবিতা, প্রায় 1000-এর উপরে কবিতাও লিখেছেন। ওকে, so Thomas Hardy wanted to be a poet rather than a novelist. Okay, so however he got popularity by writing novel rather than poetry. So The Return of the Native first appeared in the magazine called Belgravia, a publication known for its sensationalism, and was presented in 12 monthly installments. তার মানে উপন্যাসটা একটা ম্যাগাজিনে পাবলিশ হয়েছিল প্রথম, এবং এটা একবারে পাবলিশ হয়নি। ওকে, এটা একটা মান্থলি ম্যাগাজিনে পাবলিশ হয়েছিল, যেটার নাম হচ্ছে বেলগ্রেভিয়া, এবং সেটা 12 মাস জুড়ে 12টা খণ্ডে। ওকে, তো তখনকার সময় টিভি, ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব এগুলো ছিল না। তো তখনকার সময় মানুষ এই গল্প গুলো পড়তো, মানে জানার মাধ্যমটা ছিল বই। ওকে, পাবলিকেশন। সো এই ভিক্টোরিয়ান ইরাতে পাবলিকেশন ইন্ডাস্ট্রিটা ব্যাপক আকারে এটা ফ্লোরিশ করেছিল, এবং তখন মানুষ খুব বেশি বই পড়ার অভ্যেস ছিল। কারণ এখন তো মানুষ ফেসবুক দেখে বা ইউটিউব দেখে সময় পার করে, বা ইন্টারনেটে ব্রাউজ করে, ওকে, অথবা টিভি চ্যানেল দেখে, সো অথবা রেডিও শুনে। তো তখনকার সময় না ছিল টেলিভিশন, না ছিল রেডিও, সো তখনকার সময় মানুষ বই পড়ে সময় কাটাতো। ঠিক আছে, তো তার মানে এই যে 12টা খণ্ডে 12 মাসে এটা পাবলিশ হয়েছিল, এটা মানুষ নেক্সট খণ্ডটার জন্য মুখিয়ে থাকতো আর কি। হ্যাঁ, তো আমরা যেমন মানুষের বিটিভিতে বিভিন্ন প্রোগ্রাম দেখা যায়, আলিফ লায়লা, তারপরে ম্যাকগাইভার, ওকে, তারপর হচ্ছে হারকিউলিস, এরকম কিছু ভালো প্রোগ্রাম ছিল যেগুলো আমরা দেখার জন্য মুখিয়ে থাকতাম, সপ্তাহে একদিন দেখার জন্য। ওকে, সো এই যে মানে আমরা যে বিভিন্ন টিভি চ্যানেল বা নতুন মুভি দেখার জন্য যেরকম মুখিয়ে থাকি, এরকম তখনকার ভিক্টোরিয়ান ইরার মানুষগুলো ইংল্যান্ডে তখন নতুন কোনো উপন্যাস বা নতুন কোনো নাটক বা নতুন কোনো
গল্প বাজারে বই আকারে পাবলিশ হয়েছে কিনা সেটা কেনার জন্য এবং পড়ার জন্য ম্যাগাজিনে এগুলো নেওয়ার জন্য তারা মুখিয়ে থাকতো, খুবই ইন্টারেস্টেড ছিল, মানে হাংরি ছিল। So because of the novel's controversial themes, তো এই উপন্যাসের থিম গুলো কিছুটা কন্ট্রোভার্সিয়াল, ওকে, এক্সট্রামেটাল অ্যাক্টিভিটি গুলো পাওয়া যায় এখানে বা এলিমেন্টস গুলো। তো হার্ডি হ্যাড সাম ডিফিকাল্টি ফাইন্ডিং এ পাবলিশার, তো হার্ডি প্রথমে কোনো পাবলিশারই খুঁজে পাইনি, তো যাই হোক পরবর্তীতে এটা পাবলিশ হয়েছে। রিভিউজ হাউএভার তো somewhat mixed or generally positive, হ্যাঁ, রিভিউটা একটা পজিটিভই ছিল। এর কারণ হচ্ছে ভিক্টোরিয়ান ইরাতে ভিক্টোরিয়ান সোসাইটির যথেষ্ট মোরালিটি বা ইথিক্স মেনটেন করে চলতো। এখনকার সময়ে হয়তো আধুনিক যুগে পুরো ইউরোপ তথা ইংল্যান্ডে এখন সেই মোরালিটি বা ইথিক্স গুলো মেনটেন করা হয় না। তখনকার সময় রিলিজিয়াস কিছু ভ্যালিউজ, মোরাল এবং ইথিক্স এগুলো খুব মেনটেন করা হচ্ছে। ওকে, সো অর্থাৎ এখনকার বাংলাদেশের সোসাইটি ঠিক যেমন সেন্সিটিভ, ঠিক তেমনি আজ থেকে 200 বা 300 বছর আগে ইংল্যান্ডের সোসাইটিটা ঠিক তেমনই সেন্সিটিভ ছিল রিলিজিয়াসলি, যদিও তাদের ধর্ম, প্রধান ধর্ম হচ্ছে খ্রিস্টানিটি। ওকে, সো ইথিক্সের বাইরে কোনো কিছু যায় অথবা ধর্মীয় অনুভূতির বিপক্ষে কোনো কিছু যায় এমন কিছু, সেটা বই ম্যাগাজিন যাই হোক না কেন, সেটা মানুষ সমালোচনা বা এক ধরনের এটা নিয়ে বিতর্ক সৃষ্টি হচ্ছে। ওকে, so reviews however though somewhat mixed are generally positive. In the 20th century, The Return of the Native became one of the hardest, most popular and highly regarded novels. তো যাই হোক, এই 20th century-তে রিটার্ন অফ দ্য নেটিভ পাবলিশ হওয়ার পরে দেখা গেল যে এটা সবচেয়ে বেশি জনপ্রিয় এবং হাইলি রিগার্ডেড বা সবচেয়ে বেশি মূল্যায়িত একটা উপন্যাস হিসেবে বিবেচিত হয়েছিল। ওকে, সো আমরা এখানে সামারিটা দেখি, how it all goes down. ওকে, সো ওয়েলকাম টু ইগডন হিথ। এই উপন্যাসের সেটিংটা হচ্ছে ইংল্যান্ডের ওয়েসেক্স নামক জায়গা, যদিও এই অঞ্চলটা এই উপন্যাসে রাইটার থমাস হার্ডি এটাকে ফিকটিশিয়াস ওয়েতে সাজিয়েছেন, অর্থাৎ একটা কাল্পনিক জায়গা সাজিয়েছেন বা নাম দিয়েছেন অনেকটা কাল্পনিক। পরবর্তীতে সমালোচক যারা, ক্রিটিক যারা, তারা মিলিয়ে দেখলো যে ইংল্যান্ডের ওয়েসেক্স নামক জায়গার সাথে ওনার এই জায়গার যে বর্ণনা সেটার মিল আছে, দুই নামগুলো একটু ভিন্নভাবে দিয়েছেন। সো ইগডন হিথ হচ্ছে ওয়েসেক্সের একটা গ্রাম এবং এই গ্রামের যে বাসিন্দারা তাদেরকে নিয়েই হচ্ছে তার এই উপন্যাস। ওকে, সো এখানে আমরা নায়ক পাবো, নায়িকা পাবো, ভিলেন পাবো, অনেকটা সিনেমার মতো। ঠিক আছে, আগেরকার সময় বাংলা সিনেমা যেরকম, এই উপন্যাসের কাহিনীটা অনেকটা ওই রকম রিজেম্বল। ঠিক আছে, সো ওয়েলকাম টু ইগডন হিথ হুইচ হার্ডি ডিসক্রাইবস ইন গ্রেট ডিটেল। সো প্রথম অংশে ঔপন্যাসিক থমাস হার্ডি উনি এই ইগডন হিথ নামক গ্রামের অসাধারণ একটা বর্ণনা দিয়েছেন। ওকে, so we meet Eustacia Vai, who longs to be a big city girl, glamorous or celebrity one, and hates being stuck in Podang Igdon. Okay, so এই উপন্যাসে আমরা প্রথমেই একজন নারী, তরুণী, একজন একজন সুন্দরী নারীর দেখা পাবো, যার নাম হচ্ছে কি ইউস্টাশিয়া ভাই। সো এই ইউস্টাশিয়া ভাই হচ্ছে এই উপন্যাসের হেরোইন। অলরাইট, সো তো তার মধ্যে এক ধরনের, অর্থাৎ গ্রামীণ মেয়েদের মধ্যে যেরকম আগেরকার সময় এক ধরনের কল্পনা ছিল বা তাদের একটা ড্রিম ছিল, হ্যাঁ, টু বিকাম এ সিটি গার্ল এন্ড লাইক টু বিকাম এ সেলিব্রিটি। ওকে, সেলিব্রিটি হওয়ার, গ্ল্যামার গার্ল হওয়ার, এই ধরনের একটা স্বপ্ন এই মেয়েটার মধ্যে ছিল, অনেকটা অ্যাম্বিশাস ছিল সে। হ্যাঁ, মানে সে পপুলার হয়ে যাবে, তাকে মানুষ চিনবে, জানবে, ম্যাগাজিনের কাভারে তার ছবি আসবে, এই ধরনের আর কি কল্পনা তার মধ্যে ছিল। সো যেহেতু সে দেখতে অনেক সুন্দরী, তো স্বভাবত এই স্বপ্নগুলো সুন্দরী মেয়েদের মধ্যে আসাটা খুবই স্বাভাবিক। হ্যাঁ, সো এন্ড হেটস বিং স্টাক ইন পডাং ইগডন। ওকে, তো যাই হোক, সে যে গ্রামে থাকতো পাশে, ওই ইগডন হিথের পাশেই একটা গ্রাম, আর একটা গ্রাম আর কি, পডাং ইগডন। তো নাম দেখে আমরা বুঝতে পারছি এটা প্রতিবেশী গ্রাম। ওকে, কারণ শেষের অংশটা মিল আছে আর কি, একটা প্রথম অংশ আর একটা শেষের অংশ। তো সেই গ্রামে
পড়ে থাকাটা আসলে অপছন্দ করতে, এবং সে শহরে তখনকার সময়ে গ্ল্যামারাস বা কালচারালি এবং আর্টিস্টিক্যালি রিচ শহর ছিল হচ্ছে প্যারিস। ওকে, প্যারিস হচ্ছে ফ্রান্সের রাজধানী, ঠিক আছে। অর্থাৎ এটা লন্ডন শহরটা বাণিজ্য বা অন্যান্য কাজের জন্য পপুলার ছিল, কিন্তু প্যারিস শহরটা শিল্প, সাহিত্য, সংস্কৃতি বা কালচারালি যারা আসলে, যেমন এই যে ফিল্মের যে কান ফিল্ম ফেস্টিভ্যাল, এটা কিন্তু ফ্রান্সেই হয়। ওকে, শিল্প, সাহিত্য, সংস্কৃতির দিক থেকে প্যারিস শহর তখনকার সময়ে যেমন অনেক বেশি ভ্যালু ক্যারি করতো, ঠিক এখনো এই একই ভ্যালু ক্যারি করে। ওকে, প্যারিস শহর ফ্রান্সের রাজধানী। সো she is having a clandestine or secret romance with Damon Wildlief. So এখানে Damon Wildlief চরিত্রটা হচ্ছে একটা ভিলেন চরিত্র, বা আমরা বাংলা সিনেমায় যে মিশা সওদাগর এরকম কাউকে পাই, অথবা সাইড ক্যারেক্টার আছে, অনেক সময় সাইড নায়ক হতে পারে। তো তাকে আমরা একদিকে ভিলেনও বলতে পারি, আরেকদিকে আমরা বলতে পারি সাইড বা অ্যাসিস্টিং হিরো। ওকে, ড্যামন ওয়াইল্ডলিফ। সো এই ড্যামন ওয়াইল্ডলিফের সাথে তার এক ধরনের সিক্রেট রোমান্স বা লাভ অ্যাফেয়ার যেটাই হোক ছিল আর কি। But Damon is a player and ends up seeing another lady, Thomas in your bride. The Damon ছিল একজন প্লে বয়। সো সে দেখা গেল যে এই নারীর সাথে কিছুদিন, মানে অর্থাৎ ইউস্টাশিয়া ভাইয়ের সাথে কিছুদিন সে প্রেম করলো, আবার আরেক নারী থমাসিন ইউ ব্রাইট, হ্যাঁ, আবার তার সাথে প্রেম করলো, এরকম। সো থমাসিন এন্ড ডেমন ট্রাই টু ইলোপ। তো থমাসিন এবং ডেমন তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলো আর কি, মানে ওই যে পালিয়ে গিয়ে বিয়ে করা এরকম কিছু। বাট স্পয়েল ইট, কিন্তু সেটা তারা আর করতে পারেনি। Scandal or disgrace ensues and Damon isn't sure which women he wants after all. এক ধরনের স্ক্যান্ডাল ছড়িয়ে পড়লো, হ্যাঁ, বা ডিসগ্রেস ছড়িয়ে পড়লো, বা উৎসাহ বা বদনাম যেটা বলি আমরা। তো যেখানে তখন ডেমন একটু কনফিউজ হয়ে গেল যে সে আসলে কাকে চুজ করবে, যদি সে দুই নারীর সঙ্গে প্রেম করেছে, ইউস্টাশিয়া ভাই এবং থমাসিন নিউ ব্রাইট। ওকে, সেটা নিয়ে এসে দ্বন্দ্বে পড়ে গেল। তো যাই হোক, থমাসিন ইজ অলসো লাভ বাই ডিগোর ইভেন। ডিগোর ইভেন এখানে আরেকটা চরিত্র আমরা পাবো, খুবই সাদামাটা একজন সরল মানুষ। ওকে, গ্রামের একটা পেশায় সে জড়িত। তো এই ডিগোর ইভেন বিস্তারিত আমরা আরো পরে জানবো আর কি। ডিগোর ইভেন আবার থমাসিনকে পছন্দ করতো, যদিও থমাসিন তাকে প্রথমে খুব একটা ইয়ে করতো না আর কি, অতটা গুরুত্ব দিত না, ইগনোর করতো। But she refuses his advances. Diggory tries to interfere in Eustacia and Damon's relationship. তো যাই হোক, ডিগোরি যেহেতু থমাসিনকে পছন্দ করতো, তো সে ইউস্টাশিয়া এবং ডেমনের মধ্যকার যে সম্পর্ক, সেখানে সে ইন্টারফেয়ার করতে চেষ্টা করলো। বাট ইট ওয়ার্কস ইটসেলফ আউট উইদাউট হিম, কিন্তু তার কোনো কিছু করা ছাড়াই এটা কাজ করলো। সো মিনওয়াইল থমাসিনস কাজিন ক্লাইম ইউ ব্রাইট। সো এই থমাসিনের কাজিন বা খালাতো ভাই বা চাচাতো ভাই যেটাই বলি আমরা, ক্লাইম ইউ ব্রাইট। এই ক্লাইম ইউ ব্রাইট হচ্ছে এই উপন্যাসের মূল নায়ক, যাকে ঘিরে মূলত এই উপন্যাসটা। ওকে, হিরো আমরা বলতে পারি। So Climb Your Bride returns home from Paris, hence the title of the novel. Okay, so Climb Your Bride কিন্তু প্যারিসে থাকতো, এবং সেখান থেকে সে ফিরে আসলো কোথায়, নিজের গ্রামে, ইংল্যান্ডে নিজের গ্রাম ইগডন হিলস। So Eustacia decides to fall in love with him since she loves Paris. তো ইউস্টাশিয়া যেহেতু এক ধরনের কল্পনা ছিল যে সে প্যারিসে যেতে চায়, হ্যাঁ, এই অজপাড়া গায়ে সে পড়ে থাকতে চায় না, এবং সে গ্ল্যামারাস গার্ল বা সেলিব্রিটি গার্ল হতে চায়। তো যেহেতু ক্লাইম প্যারিসে থাকে, তার মানে ক্লাইমের সাথে একটা সম্পর্ক এবং বিবাহ শাদী করলে হয়তো সেও তার সঙ্গে প্যারিসে যেতে পারবে। তো যেইভাবে যাই হোক, সেইভাবে ইউস্টাশিয়া ক্লাইমের প্রতি অগ্রসর হল। তো ক্লাইম ও ইউস্টাশিয়া যেহেতু যথেষ্ট বিউটিফুল লেডি, ইয়াং লেডি ছিল, তো তার যেই বিউটি সেটাতে সে ইনচ্যান্টেড বা আকৃষ্ট হলো, হ্যাঁ। So Climb is likewise enchanted by Eustacia, but Climb's mother is less than thrilled with the situation.
ক্লাইমের মা আবার এটা পছন্দ করতো না, কারণ ইউস্টাশিয়া এটা সুন্দরী হলো, সে একটু তার শৃঙ্খল চলাফেরা ক্লাইমের মা পছন্দ করতো না। হ্যাঁ, তো ক্লাইম ছিল যথেষ্ট জেন্টলম্যান, ওকে, ইয়াং ম্যান। তো তার মা আবার চাইনি যে ইউস্টাশিয়ার মতো একটা মেয়ে তার ছেলের বউ হোক। ওকে, সো এই ছিল আর কি, এটা একটা কনফ্লিক্ট আর কি। বাট ক্লাইমস মাদার ইজ লেস দেন থ্রিলড উইথ দ্য সিচুয়েশন। She and her son fight and then part ways on that terms. তো মা আর ছেলের মধ্যে সম্পর্কটা কিছুটা খারাপ হয়ে গেল এই কারণে। ওকে, সো ক্লাইম এন্ড ইউস্টাশিয়া গেট ম্যারিড। তো যাই হোক, ক্লাইম ইউস্টাশিয়াকে বিয়ে করলো and are happy for all of 5 seconds. তো তারা খুব একটা বেশি সময় সুখী হতে পারলো না। তার কারণ হচ্ছে ক্লাইম আকস্মিকভাবে অন্ধ হয়ে গেল। হ্যাঁ, মানে তার দৃষ্টিশক্তি চলে গেল কোনো এক কারণে, এবং দ্য কাপল ফলস অন ব্যাড ইকোনমিক টাইমস, এবং এই দম্পতি অর্থনৈতিক অবস্থা, একটা খারাপ অবস্থার মধ্যে তারা পড়ে গেল। তো অভাব আসলে যখন সবকিছু গিয়ে গ্রাস করে নেয়, ঠিক তেমনি আর কি তাদের সিচুয়েশনটা এমন হয়েছে। তো এই ক্লাইম এবং ইউস্টাশিয়া, তাদের হাজবেন্ড ওয়াইফ, তারা ক্লাইম যখন অন্ধ হয়ে যায় তখন ইউস্টাশিয়ার সাথে তার সম্পর্কটার কিছু ফাটল দেখা যায়। হ্যাঁ, কারণ তারা অর্থনৈতিক সমস্যার মধ্যে পড়ে যায়। ইউস্টাশিয়া starts getting close to her former flame, Damon, once again. তো এরপর ইউস্টাশিয়া এই একদিকে অন্ধ স্বামী, আরেকদিকে অর্থনৈতিক অবস্থা খারাপ, তো সব দিক থেকেই সে তার হাজবেন্ডের প্রতি আনহ্যাপি হয়। সে তার যে আগের যে লাভার, পুরনো এক্স বয়ফ্রেন্ড যেটাই বলি আমরা, সেই ফর্মার ফ্লেম ডেমনের সাথে আবার সে যোগাযোগ শুরু করলো। ঠিক আছে, যেটাকে আমরা এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ বলে থাকি। ওকে, so Mrs. Bright tries to make amends with her son, but a series of misunderstandings leads to her death. To make matters worse, Eustacia is partially responsible for her death. After a tense period, Klein finds out what happened and has a horrible fight with Eustacia. The two separate, and Eustacia considers running away with Demon, who suffers to take her to Paris after he inherits a bunch of money. So এখানে মিসেস ইউব্রাইট, যিনি ক্লাইম ইউব্রাইটের মা, তিনি তার পুত্রকে সংশোধন করার জন্য চেষ্টা করেন, কিন্তু তাদের মা এবং ছেলের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হয়। ওকে, যেটা অবশেষে একটা কারণে তার মা মারা যায়, এবং বিষয়গুলো আরো খারাপ হতে থাকে ক্লাইমের জন্য। যখন সে জানতে পারে যে তার মায়ের মৃত্যুর জন্য ইউস্টাশিয়া কিছুটা দায়ী, এবং তার যে এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ সেটার জন্যই মূলত তার মা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। ওকে, দুর্ঘটনার কারণে। সো যাই হোক, এই ধরনের একটা টেন্স সময়ের পরে ক্লাইম দেখলো যে ক্লাইম এবং ইউস্টাশিয়ার মধ্যে একটা ঝগড়াঝাটি হলো, বিবাদ হলো, এবং এরপর তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গেল। ওকে, তারা একে অপরের থেকে বিচ্ছেদ বা সেপারেট হয়ে গেল, এবং তখন ইউস্টাশিয়া ডেমনের সাথে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল, অর্থাৎ তার এক্স ফর্মার ফ্লেম সো অফার্স টু টেক হার টু প্যারিস, এবং যে কিনা তাকে অফার করেছে বা প্যারিসে নিয়ে যাওয়ার লোক দেখিয়েছে আর কি, এবং সে অনেক টাকা পাবে এরকম কিছু তাকে বলে। তো ডেমন এন্ড ইউস্টাশিয়া প্রিপেয়ার টু লিভ। ডেমন এবং ইউস্টাশিয়া তখন প্যারিসের উদ্দেশ্যে রওনা করে তৈরি হয়, but Eustacia remains very reluctant. On the night of their departure, a storm arrives and the two end up drowning. তো যেই রাতে তারা বের হয়, ডেমন এবং ইউস্টাশিয়া, সেই রাতে একটা বড় ঝড় আসে, এবং সেই ঝড়ে একটা পর্যায়ে তারা একটা লেকে পড়ে যায়, এবং সেখানে ডুবে গিয়ে মারা যায় দুজনে। ওকে, ডেমন এবং ইউস্টাশিয়া। So Klein is devastated, as is Thomasin. তো Thomasin তার চাচাতো বা খালাতো বোন এবং ক্লাইম দুজনেই খুব ভেঙে পড়ে, who is now a widow and a newborn baby. Okay, so Thomasinের যাই হোক, তো থমাসিনের তখন বিধবা হয়ে যায়,
এবং তার একটা নতুন শিশু জন্ম নেয় থমাসিনের। তো এইভাবে সময় কেটে যায়। ওকে, এবং তারা তাদের যে ট্র্যাজেডি সেটাকে রিকভার করতে সক্ষম হয়। থমাসিন এরপর একটা পর্যায়ে ডিগোরি ভ্যানকে বিয়ে করে। ওকে, সেখানে থমাসিনের সাথে কিন্তু ডেমন, অর্থাৎ যে কিনা স্টেশনের ভাইয়ের সাথে পালিয়েছিল, তার সাথে কিন্তু থমাসিনের বিয়ে হওয়ার কথা ছিল। যাই হোক, তাদের সাথে রিলেশন, এবং সেই রিলেশনে তাদের একটা সন্তানও হয়েছে। ওকে, okay. So Climb and Stacia get married and are happy for all of 5 seconds before Climb goes partially blind. আচ্ছা, এটা তো আমরা বলেছি। ওকে, সো তাদের থমাসিন এবং ক্লাইম দুজনেই ভেঙে পড়ে, এবং এক পর্যায়ে তারা রিকভার করে, এবং থমাসিন ডিগোরি ভ্যানকে বিয়ে করে, এবং ক্লাইম অবশেষে গির্জার একজন পাদ্রী হিসেবে বাকি জীবন কাটিয়ে দেয়। ওকে, সো এই ছিল একটা সামারি। আমরা এবার চলে যাই থমাস হার্ডির বায়োগ্রাফিতে। এখানে বেশ একটা আলোচনা করবো না, অলরেডি থমাস হার্ডি সম্পর্কে কিছু বলেছি শুরু হওয়ার আগে। তো থমাস হার্ডি, তার জন্ম হচ্ছে 1840 এবং died in 1928. Was an English novelist and a poet, a Victorian realist in the tradition of George Eliot. He is influenced both in his novels and in his poetry by Romanticism, including the poetry of William Wordsworth. He was highly critical of much in Victorian society, especially on the declining status of rural people in Britain, such as those from his native southwest England. Okay, while Hardy wrote poetry throughout his life and regarded himself primarily as a poet, his first collection was not published until 1898. Initially, he gained fame as the author of novels such as Far from the Madding Crowd, The Mayor of Casterbridge, Tales of the D.R. Verviles, and Jude Dog's Cure. এগুলো তার অন্যান্য উপন্যাস আর কি। তো তার স্টাইলকে আরো অনেকে ফলো করেছে, যেমন ইজরা পাউন্ড, ডব্লিউ.এইচ. অর্ডেন, ফিলিপ লার্কিন, এরা ওনার স্টাইলকে ফলো করেছে থমাস হার্ডির। ওকে, এবং উনি নিজে ইনফ্লুয়েন্সড হয়েছেন জর্জ ইলিয়টের স্টাইলটা। হ্যাঁ, ওকে, সো তার দুইটা নোবেল, ফার ফ্রম দি ম্যাডিং ক্রাউড এবং টেস অফ দি ডারভেলস, এই দুটো নোবেল বিবিসি সার্ভেতে, বিগ রিডের সার্ভেতে টপ 50 লিস্টে এসেছিল। হ্যাঁ, এবং হার্ডি উপন্যাসে, অর্থাৎ তার যে উপন্যাসটা আমরা আলোচনা করছি, রিটার্ন অফ দ্য নেটিভ, এই উপন্যাসে ওনার ওয়েসেক্সে যে অঞ্চলগুলো কভার করেছে সেগুলো হচ্ছে ইংল্যান্ডের ডরসেট, উইলশায়ার, সমারসেট, ডিভন, হ্যাম্পশায়ার এন্ড মাচ অফ বার্কশায়ার। হ্যাঁ, এবং সাউথ ওয়েস্ট এবং সাউথ সেন্ট্রাল ইংল্যান্ড এলাকাগুলো। ওকে, সো আমরা এবার দেখি সেটিং, ক্যারেক্টার্স, প্লট এন্ড স্টাইল। হ্যাঁ, so this novel takes place in Igdon Heath, a place of grass, shrubs, wild ponies, sheep, and lots of open space. In Hardy's novel, most of the people on the heath lived simple lives connected to nature. They were superstitious and followed many traditional folk customs. Their lives revolved around the heath.
সো হিট মানে হচ্ছে তোমার ঘাস, বিশাল একটা এলাকা, সেখানে মানে ধুধু বালুচর মরুভূমির মতো, কিন্তু মোটামুটি ঘাস বা শ্রাব এই ধরনের ইয়ে আছে আর কি। তো এবং পাহাড়ি এলাকা আর কি। হ্যাঁ, তো ওই ধরনের এলাকার যে জনমানব, যেটা শহর থেকে একেবারে বিচ্ছিন্ন, গ্রাম অঞ্চল, প্রত্যন্ত গ্রাম অঞ্চল, এইরকম একটা এলাকার কথা উনি এখানে বলেছেন। ওকে, সেটিং বলতে আমরা প্লেস এবং টাইম কি বুঝি। টাইমটা হচ্ছে ভিক্টোরিয়ান এরা। One job on the heath was the cutting of birch, an evergreen shrub for fuel. Another was selling rattle. Okay, people who sold rattle. Okay, rattle হচ্ছে একদম রং আর কি, যেটা যে তখনকার সময় ইউরোপে বিভিন্ন গ্রামের মানুষেরা তারা ভেড়া পালতো। তো ভেড়া তো সব সাদা হয়, তো এই জন্য শনাক্ত করার জন্য তারা রং ব্যবহার করতো আর কি। হ্যাঁ, রংগুলো দিয়ে চিহ্ন দিয়ে রাখতো এই ভেড়াগুলো কার বা কোন গ্রামের বা কোন বাড়ির। হ্যাঁ, এই কাজগুলো করার জন্য প্রফেশনাল ছিল, যাদের গ্র্যাডলম্যান বলা হচ্ছে। ওকে, একটা ছিল জ্বালানির জন্য শ্রাব, এভারগ্রিন শ্রাব বা ফার্স গুলো কাটা, আর একটা ছিল এই গ্র্যাডলম্যান। হ্যাঁ, ওকে, সেটা ছিল মিস্টিরিয়াস ফিগার। এই রঙের কাজ করতো, ভেড়ায় গায়ে রং দিত, তারা নিজেদের গায়েও রং মাখিয়ে দিত, তাদেরকে অদ্ভুত লাগতো আর কি। এবার ক্যারেক্টার দেখি, এখানে ক্লাইম ইউব্রাইট হচ্ছে প্রোটাগনিস্ট। তারপর এই উপন্যাসের হিরো বা মেজর ক্যারেক্টার ইউস্টাশিয়া ভাই, সেকেন্ড মেজর ক্যারেক্টার অথবা যে হিরোইন। তারপর আছে ডিগোরি ভ্যান, উনি হচ্ছে র্যাডলম্যান, যার সাথে থমাসিন অর্থাৎ ক্লাইম ইউব্রাইটের যে কাজিন, থমাসিনের সাথে বিয়ে হয় কি শেষে, এবং ডিগোরি প্রথম পছন্দ করতো, যদিও থমাসিন তাকে প্রথমে ইগনোর করতো। ওকে, এটা থমাসিন ইউব্রাইট, ক্লাইম ইউব্রাইটের কাজিন। ক্লাইম ইউব্রাইটের মাদার, রাইট। এবং এখানে আছে অন্যান্য ক্যারেক্টার্স, ক্রিস্টিয়ান ক্যান্টল, ক্যাপ্টেন ভাই, টনি ননসাচ, চার্লি, and local laborers, right? So Christian Cantle is an awkward, superstitious young man who works for Mrs. Hubright. Christian provides comic relief throughout the novel, which is Dalara's overt certainty that he will never marry and his petty foibles. Okay, Captain Bhai হচ্ছেন ইউস্টাশিয়ার grandfather, দাদা বানানা যেটাই বলি, গার্ডিয়ান আর কি, former captain in the British Navy. Johnny Nonsas হচ্ছেন the son of Susan Nonsas. The boy has the knack of being in the right place at the right time. He reports Eustacia and Damon wild lives tryst to Diggory Van. মানে সে এক ধরনের দূত হিসেবে, মেসেঞ্জার হিসেবে কাজ করে, কে কোথায় কি করলো না করলো এই ধরনের বিষয়। জনি ননসেন্স। শার্লি হচ্ছে লোকাল ইয়াং youth who works for the vice and who falls hopelessly in love with Eustacia. Eustaciaকে পছন্দ করতে আর কি, গ্রামেরই আরেকজন যুবক। লোকাল লেবারার বা স্থানীয় যারা দিনমজুর বা শ্রমিক। ওকে, সো প্লট অলরেডি আমরা আলোচনা করেছি। আমরা এখানে সময় 5 মিনিট। ওকে, সো এখানে ইনিশিয়াল সিচুয়েশনটা আলোচনা করেছি। ক্লাইম্যাক্স বা কনফ্লিক্টের মধ্যে আছে যেমন in the midst of falling in love, though these two crazy kids managed to seriously anger Mrs. Hubright. Okay, Mrs. Hubright কে যে রাগান্বিত করে তার ছেলে এবং থমাস এই ইউস্টাশিয়া, সেটা একটা কনফ্লিক্ট। আর আরেকটা কনফ্লিক্ট হচ্ছে ড্যামনের সাথে ইউস্টাশিয়ার যে সম্পর্ক, আবার ড্যামনের সাথে থমাসিনের যে সম্পর্ক, এটা একটা ক্লাইমেট এবং কনফ্লিক্টস। ওকে, ক্লাইম্যাক্স এবং কনফ্লিক্ট। এবং যেমন থমাসিনের সাথে সম্পর্ক করে, বিয়ে করে আবার তাকে ছেড়ে চলে যায়, আবার সে থমাসিনকে নিয়ে ইউস্টাশিয়া ভাইকে নিয়ে পালিয়ে যেতে গিয়ে আবার সে ঝড়ের কবলে পড়ে লেকের পানিতে ডুবে মারা যায়। তো এগুলো মোটামুটি কনফ্লিক্ট আর কি। তারপরে হচ্ছে
ক্লাইম ইউবার্টের মা মিসেস ইউবার্ট যে মারা যান সেটা একটা কনফ্লিক্ট। ওকে, সো এই মূলত আর কি এই উপন্যাসের প্লট। ঠিক আছে, তো এখানে আরো কিছু বিষয় আলোচনা করা হচ্ছে বিস্তারিত, যেগুলো আমি বলেছি ওগুলোই আর কি। There are many conflicts in the novel. For example, Mrs. Yeobright and Climb and Eustacia and Devon. The reason why Mrs. Yeobright and Climb have a conflict going on is because Mrs. Yeobright doesn't like the fact that Climb is marrying Eustacia. The conflict between Eustacia and Damon isn't between each other, but with each other. By this, I mean that they are both going through troubles in their lives because they can't stop whatever they have that is going on between them. So এখানে ইউস্টাশিয়া ড্যামনের মধ্যে একটা কনফ্লিক্ট, তারপরে ড্যামন এবং থমাসিনের মধ্যে একটা কনফ্লিক্ট, তারপর ক্লাইমের সাথে ইউস্টাশিয়ার একটা কনফ্লিক্ট, এবং ক্লাইমের সাথে তার মা মিসেস ইউবার্টের একটা কনফ্লিক্ট। সো 4-5টা কনফ্লিক্ট আছে। ওকে, সো the style that Hardy uses is fiction. এটা হচ্ছে একটা ফিকশন, কাল্পনিক কিছু প্লেসের নাম দিয়ে কাল্পনিক কিছু ক্যারেক্টার যদিও রিয়েলিটির সাথে যথেষ্ট সামঞ্জস্যপূর্ণ, তারপরে এটা একটা ফিকশন। ওকে, যেহেতু এটার মধ্যে অ্যাস্থেটিক্স এন্ড ইমাজিনেশন আছে। Throughout this book, he uses several amounts of imagery, including several amounts of figure of speech. Many people would say that Hardy's writings is a clumsy style, or an educated style, or an intermittently effective style, but to Hardy it was really useful. He also uses epic and suspense. He uses epic through mythology, references through the setting, and through chapter titles like the first act in the time-worn drama. He uses suspense. We often jump forward in time to different scenes and get little clues about developments and new events before having them confirmed. So that's the end of today's lesson. Thank you very much for being with me. Have you got any question? No, sir. Okay, so I can finish the class now.